ওই করতো পত্রিকায় তখন হচ্ছে নতুন মুখের সন্ধানে বিজ্ঞপ্তি দিত আর কি। আমার প্রথম সিনেমায় হচ্ছে অপূর্ব রানা ভাইয়ের হাত ধরে ওই সিনেমাতে পরিমণি, আমি, সাইমন ভাই। তখন হচ্ছে পরিমণিরও হচ্ছে কোনো সিনেমা রিলিজ হয়নি আর কি। ওইটা হচ্ছে হ্যাঁ পরিমণির সেকেন্ড সিনেমা আর আমার হচ্ছে ফার্স্ট। আমার যেহেতু উনি আমার মামা আর কি, তো ওই মামার সাথে সবারই পরিচয় ছিল। মানিব্যাগের মধ্যে যে এরকম একটা থাকে না, ছোট একটা খাতার মতো থাকে, ওইটার মধ্যে উনি সবার নাম্বার লিখে রাখতেন আর কি। তো ওইখান থেকে আমি হচ্ছে অনেক নাম্বার টুকে নিছিলাম। ডিজল ভাইয়ের নাম্বার, তারপর ওই সময় নিপুণের নাম্বার, তারপরে নাসরিনের নাম্বার, রুবেল ভাইয়ের নাম্বার, মানে ওই অল্প বয়সে সবার নাম্বার আমি চুরি করে নিছি। শিকদার সাহেব, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেকদিন ধরে আমাদের কথা হচ্ছিল, ফাইনালি আজকে বসা হইলো। আজকে আমরা যখন শুট করছি তখন বৃষ্টি এবং ঝড় বৃষ্টির মধ্যে আমরা দুজন স্টুডিওতে হাজির। শিকদার, এরই মধ্যে 5টা মুভি বাজারে, এবং দেখতে দেখতে মানুষের একটা হয় না, সেখানে খুব তাড়াতাড়ি 5টা মুভি ইরা শিকদারের রিলিজ হয়ে গেল। হাউ ইটস ফিল? আসলে দেখতে দেখতে না, এটা অনেক লম্বা একটা সময়। আমার প্রথম সিনেমাটি হচ্ছে আপনার পুড়ে যায় মন, ডিরেক্টর অপূর্ব রানা। তো ওইটা রিলিজ হয়েছে মানে 2016-তে। তো এখন হচ্ছে 24, তাহলে মোটামুটি 7 বছর। 7 বছর না না না, তাইলে কথা ফেরত নিলাম। তাইলে আচ্ছা, ভালো তো সময়। হ্যাঁ মোটামুটি লম্বা সময়। তো হ্যাঁ, ভালো তো অবশ্যই লাগছে, যেহেতু আমার 2 দিন আগে নতুন আরেকটি মুভি রিলিজ হলো আপনার ময়নার শেষ কথা। তো কার না ভালো লাগে নতুন সিনেমা রিলিজ হলে, এই তো। শিকদার, এই যে আমি শিকদার বলে ডাকবো, আমার খুব পছন্দ এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারনেমটা। শিওর। শিকদার সাহেব, এই হয় না যে একটা মানুষ, চলচ্চিত্র তার জন্য সবচেয়ে বড় জায়গা, যখন সে সবকিছুর জন্য প্রিপারেশন নিয়ে ফেলে, রেডি হয়, তারপরে সে ফিল্মে আসে। আপনার প্রিপারেশনের শুরুটা কেমন ছিল? কোত্থেকে কেমন করে আজকে বাংলা চলচ্চিত্রের নায়িকা? এটা আসলে অনেক লম্বা একটা স্টোরি। বলেন। আমার ফ্যামিলিতে হচ্ছে ওই রকম মানে যেটাকে আমরা বলি অভিনেতা অভিনেত্রী বা মিডিয়ার কেউই নেই আর কি। তো আমার বাড়ি তো হচ্ছে বগুড়াই। তো বগুড়াই হচ্ছে আমাদের এক ডিরেক্টর ছিলেন মতিউর রহমান পানু। তো পানু আঙ্কেলকে আমি কখনো হচ্ছে দেখিনি, মানে সরাসরি দেখিনি, তবে ছোটবেলায় ওনার অনেক গল্প শুনতাম। উনি নাকি হচ্ছে ওনার একটা হিট একটা সিনেমা নাকি মানে রিলিজ হয়েছিল অনেক আগে, এটা হচ্ছে আপনার বেদের মেয়ে জ্যোৎস্না। তো ওই হচ্ছে ওনার নাকি উঠা বসা চলাফেরা সবকিছু আমার বড় মামাদের সাথে ছিলেন আর কি। তো গল্প শুনতাম আর কি। তো তখনও যে এতটা ইচ্ছে ছিল তা না, তবে আমি আমার বাসায় প্রচুর ভিউ কার্ড জমাইতাম শাবনূর আপুর। তো হ্যাঁ, আমার আমার একদম মানে ফেভারিট একজন হিরোইন উনি, অনেক পছন্দ করি ওনাকে। আমিও শাবনূরকে অনেক ভালোবাসি। আচ্ছা আচ্ছা, ওনাকে সবাই ভালোবাসেন। আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোনো মানুষ আছে যে শাবনূর আপুকে অপছন্দ করেন। তো এরপর হচ্ছে হঠাৎ করে শুনলাম আমাদের বগুড়ায় আপনার অপুদি, মানে অপু বিশ্বাস, সাকিব খানের ওয়াইফ। তো অপুদি হচ্ছে হুট করে শুনলাম উনি নাকি হিরোইন হয়ে গিয়েছেন। তখন নাকি হচ্ছে উনি ওই যে প্রথম একটা সিনেমা করেছিল আপনার কাল সকালে। তো এর মধ্যে হচ্ছে আপনার অপুদি যেখানে ডান্স করতো, যে স্কুলে ডান্স শিখতো আর কি, আমরা কজন শিল্প গোষ্ঠী, তো ওইখানকার যে মালিক ছিলেন এবং ওইখানকার যে হচ্ছে ওই যে আপনার হ্যাঁ টিচার ছিলেন, হ্যাঁ। তো ওনার নাম ছিল হচ্ছে আপনার পলাশ আঙ্কেল। তো পলাশ আঙ্কেল আবার আমার মার সাথে একই স্কুলে পড়েছে। তো সেই ইয়ের থেকে হচ্ছে আমার একটু ইচ্ছে ছিল আমি নাচ শিখবো, কিন্তু আমার ফ্যামিলি থেকে হচ্ছে রাজি হয় নাই।
রাজি হয় নাই। তো এরপর তো যাই হোক মানে অনেক বললাম না যে আসলে আমাকে সময় দিতে হবে। দিলাম যদি বলেন। লম্বা স্টোরি বলি, তারপরে তো লম্বা স্টোরি। হচ্ছে আমি দেখতাম কি আমাদের বগুড়ায় হচ্ছে করতো একটা নদী আছে। না না নদী তো আছেই, করতো একটা পত্রিকা। খুবই পপুলার পত্রিকা। হ্যাঁ, তো ওই করতো পত্রিকায় তখন হচ্ছে নতুন মুখের সন্ধানে একটা হচ্ছে বিজ্ঞপ্তি দিত আর কত কি। সালে এটা? এটা হচ্ছে আপনার মেবি 15-16-তে? 15 না 16-তে তো আমার সিনেমাই রিলিজ হয়েছে। তারপরে তারও 14-তে? আরো তারও আরো অনেক তখন আমি হচ্ছে ক্লাস 6-এ পড়ি। আরে বাপরে! ক্লাস 6-এ পড়ি তো আমার সালটা মনে নাই। কিন্তু না আপনার ব্যাপারটা হচ্ছে 16 থেকেও ধরেন আরো বেশ কয়েক বছর আগে তার আরকি। মানে অভিমন্যুর দিন মনে হয় তখন মানে পত্রিকা। আমি বলি এখনো হচ্ছে আমার সালটা মনে নাই এজন্যই যে অপুদির যদি হচ্ছে কাল সকালে সিনেমাটা ইটস ওকে, শাল কখন সমস্যা নেই। শুট করেছে তাহলে আমি বলতে পারবো। কারণ ইটস আমার ওকে। সালটা মনে নাই। হুম। তো আপনার ওইখানে তখন আপনি ছবি দিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, তখন আমি হচ্ছে ওইভাবে তো আসলে মফস্বলে তো হচ্ছে এখন যেমন যে ঢাকা শহরে আমরা যেভাবে এখন সেশন করি বা সুন্দর গর্জিয়াস ভাবে করি ওই সময় তো আর এগুলো বুঝতাম না। রাইট। তো ওই মফস্বলে হচ্ছে একটা স্টুডিওতে গিয়ে নরমালি আমি ছবি উঠাইছি। মানে আছে না এরকম সুন্দর। এরকম এই সেই করে আরকি ওই সময়ের আরকি। তো পোস্টগুলো তখন দেখেন না, আবার ওইটা খুব মজার ছিল। আগে এরকম করতো না মানুষ? না, না, হ্যাঁ, ওই টাইপের আরকি। তারপর ফুল মানে নিয়ে এভাবে একটু ধরতো। রাইট। মানে ওই জিনিসটা মেকআপ কি সেটা বুঝতাম না। রাইট। তারপরে তখন তো কিভাবে ওইটাই ফ্যাশন ছিল। হ্যাঁ, তো এই জিনিসগুলো বুঝতাম না। আবার বয়সও অনেক কম ছিল। হুম। সবে মাত্র 6 এ পড়ি। তো ওই ছবিটা হচ্ছে আমি ওই লোকেশনে পাঠায় দিয়েছি। হুম। করতল লোকেশনে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পর আমি ভাবলাম যে দূর পাঠায় দিছি এতটুকুই মনে হয়। হয়তোবা কোনোদিন আমার ছবি মানে পাবলিশ হবে না। না হবে না। না কিন্তু আমার ধারণা ভুল। পরে দেখলাম যে না সামনের সপ্তাহতেই হচ্ছে আমি আগে দেখিনি। আমার ভাইকে কে জানি একটা দোকানে তারা তো সবসময় পত্রিকা রাখে। পত্রিকা নেয় হ্যাঁ। তো ওরা আগে দেখছে। তো ওরা তো আমাদের মহল্লার আরকি। হুম। আমাদের বাসার পাশেই আরকি তাদের দোকানটা। তো দেখে হচ্ছে আপনার আমার বড় ভাইকে ফার্স্ট দিয়েছে পত্রিকাটা। জানাইছে হ্যাঁ, জানাইছে। আমার বড় ভাই আবার অনেক ধার্মিক। আমার বড় ভাইটা এখন নাই ১ বছর হচ্ছে মারা আল্লাহ গিয়েছে। বেস্ট উনি করছে। হচ্ছে কোরআনের হাফেজ। তো সেখান থেকে আমি হচ্ছে এরকম পত্রিকায় ছবি দিয়েছি, মডেল হতে চাই বা অভিনেত্রী হতে চাই। এই জিনিসটা তো হচ্ছে আমার ভাই মেনে নিতে পারে নাই। আমার ভাই যখন ওটা দেখছে পত্রিকা নিয়ে এসে, "তুই এটা কিভাবে জানলি? কিভাবে দিছিস? বা এগুলো বুঝিস কিভাবে তুই?" এমন মাইর মানে অনেক মারছে। মারার পরে হচ্ছে এই যে আমি আপনাকে বলি, ছবি তোলার মফস্বলে জন্য বা পিটানি? হ্যাঁ, গ্রামে হচ্ছে মানে ছবিটা জমা দেওয়ার জন্য। ওহ মাই গশ! পরে হচ্ছে ওই যে একটা চুঙ্গা হ্যাঁ, বাসের। ইয়ে না বাঁশের না ইয়ের ছিল আপনার লোহার। ওরে মা! ওইটা দিয়ে আমার এই হাঁটুতে এমন জোরে বাড়ি মারছে আমি ওখানে একেবারে মানে দাঁড়ানো অবস্থায় ঠাস করে পড়ে গেছি। গিয়ে আমার পা এইভাবে ফুলে গেছে অনেকদিন আমি হাঁটতে পারি নাই। তো যাই হোক এটা নিয়ে অনেক শাসন বারণ এই সেই তারপর আমার মাথা থেকে ওই ভূতগুলা যায় না। ফাইনালি যখন এর মধ্যে তো যাই হোক অপুদির নায়িকা। অপুদের শুধু ওইটা না কাল সকালেও রিলিজ হয়েছে। তারপর অপুদির ওই যে আপনার কোটি টাকার কাবিন কাবিন এই সেও সুপারহিট তখন সিনেমা হ্যাঁ ছিল। তখন অলরেডি অপুদির বেশ কয়েকটা সিনেমা আপনার রিলিজ হয়ে গিয়েছে ২ থেকে ৩ টা আরকি। তো এর মধ্যে হচ্ছে আমি অপু দি যেখানে নাচ করতো সেখানে আবার হচ্ছে আমি গিয়ে করছি কি আপনার লুকায় ভর্তি হইছি যে আমি ডান্স বাড়িতে শিখবো বলেন নাই? আমার খালাতো বোনকে নিয়ে গিয়ে আচ্ছা। ওইখানে গিয়ে না ভর্তি হই নাই আসলে ভর্তি না মানে কথা বলতে গিয়েছি দেখতে যাওয়া। কথা বলতে গিয়েছি যে আসলে এখানে হচ্ছে ডান্স শিখতে হলে কিভাবে কত টাকা বা কিভাবে ভর্তি হতে হবে বা নিয়ম কানুন বা কয়দিন আসতে হবে এজন্য আর কি ওখানে গিয়েছি তো এরপরে যাবার পরে হচ্ছে আমার মাকে এসে পরে ওই শুনলাম যে ওই আঙ্কেলটা আমার মার পরিচিত আর কি আমার মার ওকে। সাথে একই স্কুলে পড়েছে ওই নাচের টিচারটা। হুম। হ্যাঁ এরপর হচ্ছে ওই দিনই আমার কি হচ্ছে ভাগ্য ওই দিন আমি অপুদিকে ফার্স্ট আমি দেখেছি অপুদি তখন হিরোইন হয়ে গিয়েছে অপুদি কি একটা কাজের জন্য বগুড়ায় আসছিল এবং বগুড়ায় উনি যতবার আসেন ততবার হচ্ছে আঙ্কেলের সাথে দেখা করেন আর কি গুরুজির সাথে দেখা হইলো। হ্যাঁ তো তখন হচ্ছে অপু দিয়ে অনেকগুলা মিষ্টি নিয়ে আসছিল হুম। মানে অনেকগুলা হচ্ছে মিষ্টি নিয়ে এসে ওখানে যেহেতু ওই স্কুলে সবাই তার পরিচিত অনেকে বান্ধবীর মতো বা অনেকেই ছোট বোনের মতো ভাইয়ের মতো আর কি তো সবাইকে ওইরকম মিষ্টি বিতরণ করছিল তখন আন্টিও ছিল তো এরপরে আমি অপুদিকে দেখে অনেক খুশি এরপর আমি অপুদির সাথে মানে
নিজের থেকে কথা বললাম। এমনি আমি এতটুকু দেখছি যে উনি অহংকারী না আর কি, খুবই ভালো এমনি এমনি ভালো আর কি, ভালো মানুষ। মানসিকতা অনেক ভালো। অপুদির নাম্বারও তখন আমার কাছে ছিল, আমি মাঝে মধ্যে ফোন দিতাম, ফোন দিয়ে কথাবার্তা বলতাম। তো যাই হোক এরকম করেই আর কি ওই অফিসে আর কি এখানে ঢাকা থেকে আপনার হচ্ছে এটা কি কি বলে ওনার নাম, আহ, আকবর আঙ্কেল, মমতাজুর মমতাজ রহমান আকবর আঙ্কেল আর কি, শ্রদ্ধাজন। হ্যাঁ ওই সময় হচ্ছে আপনার মমতাজুর রহমান আঙ্কেল হচ্ছে আহ, ওই আমার ওই ছবিটা দেখেছিলেন, পত্রিকায় হ্যাঁ পত্রিকা ছবিটা দেখেছিলেন। দেখার পরে হচ্ছে ওই ওনার তো যোগাযোগের উনি তো আর আমাকে চিনেন না বা আমার নাম্বার তো জানেন, ওই পত্রিকার ওই সাংবাদিকের মাধ্যমে উনি যোগাযোগ করেছেন, যোগাযোগ করে আমাকে ঢাকায় আসতে বলেছিলেন। পরে হচ্ছে ওই আপনার, সাংবাদিকের নাম মনে আছে? হ্যাঁ রতন, রতন, ওকে। হ্যাঁ ওনার নাম রতন দা আর কি। তো তখন হচ্ছে আপনার আহ, রতন দাকে অনেক মানে রতন দা হচ্ছে আমার সাথে কন্টাক্ট করলো আর কি। কন্টাক্ট করার পরে আমি আমার মাকে অনেকভাবে বুঝাইছি, আমার মা রাজি না, রাজি না তো রাজি না। পরে হচ্ছে আচ্ছা যাই হোক, ওই সাবজেক্টটা ওখানেই শেষ হয়ে গেল, আর ঢাকাও আসা হয় না, ওনার সাথে আর দেখাও হয় নাই। এর মধ্যে যাই হোক এই বগুড়ায় হচ্ছে একজন ডিরেক্টর গিয়েছিলেন, ডিরেক্টর গিয়ে ওইখানেও নতুন মুখের সন্ধানে একজন একজন করে একটা অফিসে আর কি সবাইকে ডাকছে। আস্তে আস্তে এইভাবে আর কি আমার ফার্স্ট কাজটাই হচ্ছে আপনার আমার এই রানা ভাইয়ের মাধ্যমে আর কি, অপূর্ব রানা আর কি। হ্যাঁ এর আগেও কিন্তু একবার ঢাকা আসছিলাম, এই যে এর মধ্যে অনেক কাহিনী গিয়েছে আর কি। আমার মাকে অনেকভাবে এসে করে আমি হচ্ছে আবার আসছি, আসার পরে ইয়ে একবার আমাকে দেখেছিলেন, দেখার পরে বলছে না তোমার বয়স এখনো কম, তুমি লেখাপড়া করো, লেখাপড়া করে তারপরে হচ্ছে আগে লেখাপড়া পরে, মানে এভাবে করে বেশ কয়েক বছর ছোটবেলাতেই গিয়েছে। মাথার মধ্যে নায়িকার বুদ্ধি হ্যাঁ হ্যাঁ চলছে। হ্যাঁ, এর মধ্যে বেশ কয়েকবার কয়েক বছর এভাবে পার হয়ে গিয়েছে। এর মধ্যে হচ্ছে আমার প্রথম সিনেমায় হচ্ছে অপূর্ব রানা ভাইয়ের হাত ধরে ওই সিনেমাতে পরিমণি, আমি, সাইমন ভাই, মানে তারপর পরিমণির সঙ্গে স্ক্রিন শেয়ার করা হ্যাঁ হ্যাঁ ওই তখন দিয়ে। হচ্ছে পরিমণিরও হচ্ছে কোনো সিনেমা রিলিজ হয়নি আর আচ্ছা, কি, ওইটা শুরুর হচ্ছে দিকে। হ্যাঁ পরিমণির সেকেন্ড সিনেমা, আর ওকে। আমার হচ্ছে ফার্স্ট। তো এইভাবে আর কি মানে কারো না কারো মাধ্যমে বিশেষ করে হেল্প করেছে আমাদের বগুড়ার ওই হচ্ছে সাংবাদিক, আহ, রতন সাহেব। হ্যাঁ হ্যাঁ রতন দা, উনি আমাকে হেল্প করেছেন আর কি। কিন্তু ওই হেল্পটা প্রথম দিকে না আর কি, এর মধ্যে তো বেশ কয়েক বছর গিয়েছে, বেশ কয়েক বছর গিয়েছে। আমি হচ্ছে আমার এক মামা ছিল, ওনার সিনেমা হল ছিল আর কি। তো তখন হচ্ছে এটা জানতাম না আর কি, যে এই যে ঢাকা থেকে কারা কারা জানি গিয়ে হচ্ছে ওদেরকে তখন কি বলতে এটাও বুঝতাম না আর কি, যে ম্যানেজার আর কি, ম্যানেজারের মাধ্যমে বিভিন্ন প্রিন্ট হল নাকি বুকিং। হল হল বুকিং করতে যেত আর কি। তো ওই ওই আমার যেহেতু উনি আমার মামা আর কি, তো ওই মামার সাথে সবারই পরিচয় ছিল। তো ওই সময় হচ্ছে মামার আবার একটা ইয়ে পড়ে গিয়েছিল আপনার হচ্ছে মানি ব্যাগ, মানি ব্যাগের মধ্যে এই যে এরকম একটা ইয়ে থাকে না, ছোট একটা ইয়ে আইডি খাতার কার্ড। মতো থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটার মধ্যে উনি সবার নাম্বার লিখে রাখতেন আর কি। তো ওইখান থেকে আমি হচ্ছে অনেক নাম্বার টুকে নিছিলাম, ডিজল ভাইয়ের নাম্বার, তারপর ওই সময় নিপুণের নাম্বার, তারপরে নাসরিনের নাম্বার, রুবেল ভাইয়ের নাম্বার, মানে ওই অল্প বয়সে সবার নাম্বার চুরি আমি করে চুরি নেয়া। চুরি করে নিয়েছি। চুরি করে নিয়ে করতাম কি, আমার তো ফোন ছিল না ওই তখন হচ্ছে, ঘরে শুধু আমার মার একটা ফোন ছিল, সিটিসেল একটা ফোন আর কি। রাইট। ওই ফোন থেকে করতে গেলে যখন সময় পাইতাম ডিজল ভাইকে ফোন দিতাম, দিয়ে না চুপ করে থাকতাম, মানে কথা বলতাম না, কথা বলতাম না, মানে কি কথা বলবো, যদি ধমক দিয়ে দেয়, আমাকে তো চিনে না, কথা বলবো পরে আবার হচ্ছে উনি হ্যালো 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 বলতো, এখন উনি ধরছে না কে ধরছে সেটা জানতাম না আর কি। আর ডিপজল তো স্যার তো খুবই কণ্ঠটা ভদ্র আবার মানুষ। বোঝা যেত আর কি, কণ্ঠটা বোঝা যেত যে ওই যে আমি যেহেতু সিনেমা তো ডিপজল ভাই সিনেমা দেখেছি, কণ্ঠটা তো পরিচিত। সঠিক। তো বোঝা যেত না ডিপজল ভাই ধরেছে। তো বেশ কয়েকবার হ্যালো হ্যালো বলার পর উনি বিরক্ত হয়ে কেটে দিত, আবার কল দিতাম, তারপরে আবার হচ্ছে একটু পর ওনারটা কেটে দিতাম, কেটে দিয়ে আবার রুবেল ভাইকে দিতাম। রুবেল মানে যে মানে যার যার নাম্বার আমি পেয়েছি সবার নাম্বারই দিতাম। এরপরে হচ্ছে লাস্ট একজনকে ফোন দিয়েছিল, সে এত বাজে ভাষায় বকা দিয়েছিল, মানে জেনে কথা বলে না কেন? পরে আবার করলাম কি নিপুণ আপুকে ফোন দিলাম, ওকে। নিপুণ আপুকে ফোন দিয়েছি, নিপুণ আপুকে ফোন দিয়ে
আমি জানি যে আমাদের হচ্ছে তখন হচ্ছে নিপুণ আপি আর হচ্ছে অপু বিশ্বাস একটা সিনেমা করে ফেলছে, ওরা কি জানি একটা সিনেমা করে ফেলছিল, দাদিমা নাকি একটা ওর দুইটা নায়িকা আর কি, একই সিনেমায় দুইটা হিরোইন আর কি, নিপুণ আপু আছে অপুদিও আছে। তো আমি তখন ওই চালাকিটা করছি কি, নিপুণ আপুকে ফোন দিয়ে না আমি অপু দিয়ে সাচ্ছি আমি, মানে এমন ভাবে কথা বলতেছি, পরে এখন বলতেছি কি এই ফাজলামি করো আমার সাথে, হ্যাঁ আমি কি অপুর কণ্ঠ চিনি না, আর এটা তো অপুর নাম, এই কে তুমি, হ্যাঁ কে তুমি, এইভাবে কথা বলতেছিল, পরে আমি ভয় না ফোন কেটেছি। ভয়, কি আজীব জিনিস। মানে এই জিনিসগুলা এমন কারো নাম্বার আমি ওই বই থেকে নিই নাই, তারপরে যে আলেকজান্ডার বউ, মানে সবার সবচেয়ে রুবেল সুইট ভাই, ছিল কে এই এই ফাইজলামিতে সবচেয়ে মিষ্টি কে ছিল? রুবেল ভাই, তাই? হ্যাঁ রুবেল ভাই না হচ্ছে, এটা এখন এই সময় আসলে বলা ঠিক হবে কিনা, ওই সময় তো উনি আমাকে দেখেও নাই, হ্যাঁ। আমি এই তো জাস্ট হচ্ছে একটা নাম্বার পেয়েছি, উনি আমাকে চিনেন না জানেন না, আমি কল দিতাম, পরে একদিন হচ্ছে আমি সাহস করে মানে হ্যালোটা বলেই ফেলছি, তারপরে মনে হয় 30 সেকেন্ড বা 1 মিনিট কথা বলছিলাম, মাঝে মধ্যে রুবেল ভাই ফোন দিত, বাহ, কন্টিনিউ বেশ কয়েকদিন উনি আমাকে সকালে গুড মর্নিং, তারপরে এই সেই, কিন্তু সবসময় তো আমার কাছে একটা ফোন থাকতো, কিন্তু যতদিন অবধি আমার হচ্ছে আছে না যে রুবেল ভাইয়ের মানে এতটুকু আমার মনে আছে যে কেন জানি হচ্ছে সবগুলা মানুষ, এই যে যাদেরকে আমি ফোন দিয়েছি, অনেকে বকা দিয়েছে, অনেকে বিরক্ত হয়ে কল কেটে দিয়েছে, শুধুমাত্র রুবেল ভাই মাঝে মধ্যে ফোন দিত, বাহ, খোঁজ মাঝে খবর মধ্যে, রাখতো। হ্যাঁ মাঝে মধ্যে ফোন দিত আর কি, কিন্তু রুবেল ভাই ওই সময় আর কি এটা বুঝতো না যে হচ্ছে যে না আমি ফিল্মে কাজ করতে চাই, বা এই জিনিসটা ওনার সাথে আমার শেয়ার করা হয় নাই, উনি ভাবছে যে হয়তো বা আহ, শুভাকাঙ্ক্ষী হবে কেউ। হ্যাঁ ওনার কোনো একটা ভক্ত বা এই সেই হুম। এরকম, তো শুধু এতটুকুই যে আমি কি করি কোন ক্লাসে পড়ি বা এসে এতটুকুই কথা ওনার সাথে হতো, খারাপ কোনো কিছু না আর কি, চলো, তো এই আর কি পরপর তো আমাকে ফিল্মে আসলাম। ওইটা বললেন তো শিকদার সাহেব, যে একটা মানুষ সিনেমার সামনে দাঁড়ানো, ক্যামেরার সামনে দাঁড়ানো বিরাট ব্যাপার, নাটকে অভিনয় করা, বিজ্ঞাপন অভিনয় করা, এই তুলনায় কিছুই না। সিনেমা একটা হিউজ প্রজেক্ট। হ্যাঁ তো আপনি নাচ শিখছেন, অ্যাক্টিং শিখছেন, কিন্তু তারপরেও প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়াইতে অনেক ডর লাগে না? হ্যাঁ নার্ভাস তো অবশ্যই লাগে। কোন সিন দিয়ে শুরু হয়েছিল ফার্স্ট? আমার ফার্স্ট শুরু হয়েছিল আপনার ইয়ে আপনার শাকিল ভাই আছেন না, হুম। আহ, হ- চিনেন তো না, সুন্দর মানুষ, খুবই তো সুন্দর ওই, এখন সে দেখতে। আচ্ছা যাই হোক ওই না, শাকিল খান না, তাইলে হচ্ছে আপনার ওই পুড়ে যায় সিনেমায় হচ্ছে উনি ইয়ে করেছেন, ভিলেন আচ্ছা, করেছেন আর কি, ওকে তবে ওকে, উনি আচ্ছা, হিরো হিসেবে বা মডেল হিসেবে অনেক কাজ করেছেন আর কি, শাকিল রাজ আচ্ছা, ওনার নাম আর কি, ওকে ওকে। তো উনি হচ্ছে ওনার সাথে আমার আমার একটা ওই শাকিল সিকোয়েন্স, খানকে খুব সুন্দর মানুষ লাগে এখনো, হুম তাই না? হুম হ্যাঁ হ্যাঁ এখনো কি পরশে, হ্যাঁ, মাশাআল্লাহ। উনি তো অনেক সুন্দর আর কি, হুম। তো ওইখানে একটা সিন ছিল আর কি, উনি আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর কি, মানে আমি প্রথম স্কুল দিনেই থেকে, টেনে হ্যাঁ যাচ্ছে। স্কুল থেকে আসতেছি, স্কুল থেকে আসার পর উনি গ্রামে আসার পর একটা মেয়েকে দেখার পরে যেটা হয় আর কি, ভালো তুলে নিয়ে আয়। লেগেছে, হ্যাঁ এইরকম একটা, তো ওইটা করতে গিয়ে একটু মানে বেশ কয়েকবার শর্ট দিতে হয়েছে আর কি, সাইমন ভাই সামনে বসা ছিল, সাইমন ভাইও দেখছিল আর কি, সবাই আর কি মানে একটু যাতে আমি ইজি হতে পারে সবাই শিখাই দিচ্ছিল, হেল্প করছিল, এই তো আস্তে আস্তে এই তো এরপরে। ফিল্মের সবচেয়ে ভালো বন্ধুকে? না আমার কোনো বন্ধু নেই, হায় হায়, কেন? আমার ফিল্মে কোনো বন্ধু নেই, কোনো বান্ধবী নেই, সত্যি কথা এটা কেউই নাই, মানে আমার হচ্ছে কাজের সময় জাস্ট আমি কাজ করি, কাজ শেষ আমি আমার টাটা বাসায়, বাংলাদেশ। না অনেকটা এরকমই আর কি, আছে না যে কাজের মানে কাজ শেষ হওয়ার পরে অনেকের সাথে একটা সুন্দর একটা বন্ডিং হয়, একটা ফ্রেন্ডশিপ হয়, যোগাযোগ থাকে, বা শুটিং এর পরেও দেখা সাক্ষাৎ অনেকেরই হয় না, আড্ডা টাড্ডা অনেকেই হুম। তো দেয় একজন একজনের বাসায় আসে, বা এটা আমার লাইফে এখনো অবধি হয় নাই, মানে আমার মানে এই মিডিয়াতে আমার কোনো বান্ধবী নাই, আমার কোনো বন্ধু নাই, আমি আমার কো আর্টিস্ট যারা তাদের সাথেও আমি কাজের সময় শুধুমাত্র এটা অভিনয় করতে হবে বিধায় ওই ক্যারেক্টারকে ধারণ করার জন্য আমার যা করতে হবে আমি করি, বাট আমার ক্যামেরার থেকে বের হওয়ার পর সবাইকে আমি আপনি বলি, মানে এটা হচ্ছে আমার ছোটবেলা থেকে একটা ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট, আই ডোন্ট নো,
যেহেতু ছোটবেলা থেকে আমার মা বাবা সবাইকে বড় ভাই বড় বোন এদেরকে আপনি বলতাম, এই ও জন্য মা আপনি, বাবাকে আপনি বলতেন? হ্যাঁ এই জন্য আপনি বলার অভ্যাসটা একটু আচ্ছা বেশি। আচ্ছা। আর কারোর সাথে ওইরকম কোনো সুসম্পর্ক এখনো নাই, বা এখনো বলতে এটা কি, এটা অনেকেই বলে শিকদার সাহেব যে ফিল্মে নাকি কেউ কারো বন্ধু হয় না, তার মানে কি ব্যাপারটা সেটাই? ফিল্মে কেউ কারো বন্ধু হয় না, এটা সত্যি কথা আর কি। তারপরও আসলে বন্ধু না হলে অনেকেই তো অনেকের সাথে একটা ভালো একটা সম্পর্ক তো থাকেই। হুম। আহ, মানে ওইটাও আমার নাই। তবে হ্যাঁ এটা সত্যি যে ফিল্মে কেউ কারো বন্ধু না, এটা জাস্ট হচ্ছে উপরে উপরে দেখাবে আর কি, যে না একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী বা এই সেই, কিন্তু আসলে ভিতরে ভিতরে এরকম কিছুই না। ওরা কলিজা সবাই কেটে। সবার, হ্যাঁ সবাই সবার স্বার্থটাই দেখে আর কি। কেন বলেন এই তো শিকদার সাহেব, এটা কেন হয়? আমি আসলে এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আর দ্বিতীয়ত হচ্ছে, মানে জেনারেল পার্সপেক্টিভ থেকে যদি দেখেন, যে কোনো ইন্ডাস্ট্রি হলে একটা বন্ধুত্ব হয়ে যায়, ঘুরে দেখি খায় একসাথে, সারাদিন আড্ডাবাজি করে, রিয়েল লাইফ বন্ধু হয়ে যায়। কিন্তু আমি সবসময় দেখেছি যে এই 20-24 বছর ফিল্ম দেখছি, কেউ কারো ক্লোজ হয় না, কেমন যেন স্বার্থের গন্ধ সব জায়গায়। আসলে এই ব্যাপারটা যদি আমি ব্যক্তিগত আমার মতো করে বলি তাহলে ওই তো ওইটাই আর কি, যে ওই যে মান্না ভাইয়ের উদাহরণ তো সবাই দেয়, শুনেছেন তো আপনি অবশ্যই, যে ফিল্মে কেউ কারো বন্ধু না, এটাই সত্য কথা আর কি। সবাই দিন শেষে এটাই চাই তার ঝুলিটা ভরুক, তার ঝুলিতে সব কাজে আসুক। আর ওই মুখে মুখে জাস্ট হচ্ছে শুভকামনা আছে, ঠিক আছে তুমি কাজ করছো আমি হ্যাপি, বা তোমার জন্য শুভকামনা রইলো, এতটুকু। বাট ভিতরে ভিতরে সবাই চায় ওই কাজটা ও কেন পেলো, হুম। ওই কাজটা যদি আমি পেতাম, যদি আমাকে অফার করতো, এই রকমই আসলে ব্যাপারটা। মান্না ভাই বোধহয় সর্বশেষ সুপারস্টার বাংলা সিনেমার, আমার লাগে জনগণের, মানে জনসাধারণকে কানেক্ট করছে সম্ভবত সর্বশেষ মান্না ভাই। তারপরে সবাই স্টার হয়েছে, কিন্তু জনগণকে কেউ আসলে নিজের মনে করে না, জনগণ কাউকে তারকা মনে করে। কিন্তু মান্না ভাইকে আমার লাগতো যে উনি কিন্তু জনগণের কথা বলতেন। আচ্ছা, আপনি বললেন লাস্ট সুপারস্টার উনি, কিন্তু এখন জনগণের তো শুনছি যে, সুপারস্টার সাকিব খান হ্যাঁ, নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সে, কিন্তু যদি কানেক্টিং এর কথা বলেন, হুম, জনসাধারণকে প্রতিনিধিত্ব করে বা জনমানুষ নিজের তারকা মনে করে, সেটা মান্না ওয়াজ দ্য লাস্ট আমার কাছে লাগে। মান্নার পরে আর কেউ না গরিব মানুষ নিয়ে কথা বলছে, না গরিব মানুষের অনুভূতি আমাদের মতো মধ্যবিত্তের অনুভূতি ধরতে পারছে। সবাই মান্না বড় বড়। ভাইয়ের সম্বন্ধে আমার আইডিয়াটা নাই যেহেতু ওনাকে পাইনি। আমি তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়েছে, আমি ব্লেসড। আচ্ছা এবং আচ্ছা। আমার কাছে লাগে যে হি ইজ দ্য লাস্ট। তো মান্না ভাইকে আমি দেখেছি, দেখেছি কখন, আমি জীবনের প্রথম যেদিন আমি এফডিসি দেখেছি, মানে ফার্স্ট যেদিন আমি এফডিসি দেখেছি আর কি। গেটের সামনে দিয়ে না গেটের সামনে না, আমি ভিতরে গিয়েছিলাম আমার মা সহ। হচ্ছে ইয়ে আমি বলি, ইন্টারভিউ দিতে। না 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 ইন্টারভিউ না, আপনার হচ্ছে এফডিসি দেখার জন্য, মানে এফডিসি কি বা কেমন দেখার জন্য। তখন সিরিয়াসলি আমি ছোট ছিলাম, এই যে বলেন তো এই সবের মজাটা। মধ্যেই, এই যে এই ঘটনাগুলোর মধ্যে, এই যে বললাম না যে কাহিনীগুলো আগে না বললাম, এফবিসির সামনে একজন গো ফালাইয়ে থাকতেন। মোটা করে একটা হ্যাঁ, লোক সিকিউরিটি থাকতেন, থাকতেন। ওনার সাথে দেখা হয়েছে কিনা সেটা আমার মনে নাই, ওনার মাধ্যমে আমার মা ঢুকেছেন কিনা সেটা আমার মনে নেই। জি। তবে যেভাবেই হোক আমার মা, তারপরে হচ্ছে শুধু আমার মা না, টোটাল হচ্ছে 6 থেকে 7 জন আর কি একসাথে ঢোকা হয়েছিল, আমার মা খালা তারপরে আরো কারা কারা জেনে এতটা মনে নেই আর কি। তো ঢুকে যে এখনকার যে ঝর্ণা স্পটটা আছে না, ওইখানে হচ্ছে মান্না ভাই আর পপি আপু, মানে আপুর একটা শুটিং হচ্ছিল, সিনেমাটার নামটা আমার মনে নেই। তো তখন হচ্ছে ভাইয়ের সাথে আমি হচ্ছে একটা ছবি তুলবো দাঁড়ায় আছি অনেকক্ষণ, যে কিভাবে তোলা যায়, মানে কাউকে বলতেও পারছি না সাহস করে। আর এত মানুষ, আমার সাথে যে মামাটা ছিলেন ওই মামা কাকে জানি বলে একটা ছবি উঠাই দিছে, ওইটা আমি মানে একেবারে খুশি। মানে বগুড়ার এমন কেউ নাই যে আমি ওই ছবি দেখাই না, যে মানুষের ছবি উঠাইছি, মানুষের ছবি উঠাইছি, Yeah, he is a মানে superstar. এই রকম আর কি। তো ওই একবারই ওনাকে দেখছিলাম, জাস্ট শুধু এইভাবে দাঁড়ায় একটা ছবি উঠাইছি, এতটুকুই আর কি। আর সেই এখন আপনার সাথে মানুষ ছবি তোলে। না আসলে ওই রকম কিছু না, আমি নিজেকে এখনো ওই পর্যায়ে নিয়ে যেতে পারি নাই। মানে আছে না যে একটা, এই যে অপুদির কথা বললাম, অপুদির তো হচ্ছে কুইন, হুম। বাংলাদেশ চলচ্চিত্রের জন্য কুইন, তো ওইটা ওই রকম পর্যায়ে এখনো যেতে পারি নাই, ট্রাই করছি। এখন আসলে মেয়েদের মধ্যে বলতে গেলে অপুদি, হুম হুম। অপুদি সর্ব এখনো। হ্যাঁ উনি তো লম্বা একটা সময় কাজ করেছেন। আচ্ছা, নায়িকা হইতে গেলে কি কি লাগে শিকদার সাহেব?
যদি একটু দিল খুলে বলেন আমাকে। অবশ্যই তো অ্যাক্টিং জানতেই হবে, দেখতে মোটামুটি তো সুন্দর হতেই হবে, তারপরে বাকিটা যেমন ধর আমি যদিও এতটা সুন্দর না, তারপর আছে না ক্যামেরা ফেসটা হচ্ছে মেইন ব্যাপার। বাস্তবে আপনি যেমনই হন না কেন, ক্যামেরায় যাতে আপনাকে দেখতে সুন্দর লাগে। আপনার কখনো এটা মনে হয় না শিকদার সাহেব, যে ধরেন বাংলাদেশে প্রায় 6 কোটি নারী বা 10 কোটি নারী, তার মধ্যে ইরা শিকদার একজন, এবং তাকে দেখার জন্য মানুষ ফলো যাচ্ছে, তাকে নিয়ে মানুষ ছবি বানাচ্ছে, আপনার কাছে মনে হয় না বাহ, আই এম ডুইং সামথিং, কিছু একটা হচ্ছে? না, সত্যি কথা মানে এখন হচ্ছে আমি আসলে শখ করেই আসছি এখানে। এখন না ওই যে কাজ করে ফেলছি, আচ্ছা শখ ছিল, ৩টা ৪টা ৫টা ফিল্ম তো আমার রিলিজ হয়েছে, আমি প্রায় ৬০টির উপরে নাটক করেছি। ষাট? হ্যাঁ, তো হচ্ছে সিঙ্গেল ধারাবাহিক মিলিয়ে আর কি। বাহ। তো জাস্ট হচ্ছে কি যে আমার ইয়ে ছিল যে আমি আসলে কাজ করব, আমাকে একটু হলেও বড় পর্দায় দেখা যাবে হুম হুম। বা টুকটাক আর কি মানুষ একটু একটু চিনবে, কিন্তু ওইটা না আর কি, যে না অনেক বড় কিছু হতে হবে বা স্টার হতেই হবে বা আমার একেবারে হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ আমাকে চিনতে হবে তা না। মানে আমার শখ ছিল, কাজ করেছি। আর আমি একটু অলস প্রকৃতির, সত্যি প্রথম প্রথম যেই মানে আগ্রহটা আমার ছিল আর কি কাজের প্রতি, মানে অন্য লেভেলের। মানে আমার আপনাকে আরো একটা জিনিস আমার শেয়ার করা হয় না, আমি কিন্তু সরকারি চাকরিও করেছি। সরকারি হ্যাঁ, চাকরি ছেড়ে নায়িকা? সেটা আমি হচ্ছে ২ বছর ৭ মাস করেছি। এই পাশাপাশি দেখা যায় ২ টা ব্যালেন্স করতে পারতাম না। আ অফিসে অনেক সময় অনিয়ম করে যেতাম, তারপর অনেক সময় ছুটি নিতাম না। ছুটি না নিয়ে দেখা যায় আমি শুটিং-টুটিং এ অ্যাবসেন্ট। চলে গিয়েছি, হ্যাঁ। হ্যাঁ। তো অফিস থেকে আমাকে বারবার শোকজ করতে আমাদের হচ্ছে টিওনো স্যার, আমি কিন্তু জব করতাম হচ্ছে জেলা প্রশাসক অফিসে আরকি। হুম। এটা যেহেতু আমার বাবা হচ্ছে আর্মি ছিলেন প্লাস হচ্ছে মুক্তিযোদ্ধা, সেই কোটাতে পেয়েছিলাম। কোনো ইয়ে লাগে নাই। খুব ইজিলি পেয়েছিলাম। আমার মা আমাকে ঘুষ লাগে নাই? আচ্ছা, ঘুষের কথা নয় নাই বলি। সরকারি চাকরি আসলে পেতে হলে সবাই বলে সোনার হরিণ। বাট হ্যাঁ। সোনার হরিণের মূল্যায়নটা আমি বুঝি নাই আরকি। হুম। তো এখন কি আফসোস হয় যে কেন ছাড়লাম? হ্যাঁ, সত্যি কথা এখন আফসোস হয়। সিরিয়াসলি? হ্যাঁ, এখন আফসোস হয়। ওই সময় তো ওই যে চোখে রঙিন চশমা, ওই ওই কারণে ওই সময়টা আসলে বুঝি নাই। এখন তো মা উঠতে বসতে বকা দেয় যে ও। লাইফে কি ভুল করলাম। চাকরিতে যাবার পরে আমার ভিতরে একটা অলসতা চলে আসছে। মানে এখন সত্যি কথা, আগে যেভাবে আমি দেখা যায় মাসে হচ্ছে ১৫ দিন ২০ দিন আমি শুটিং করতাম। এখন কেউ যদি যোগাযোগও করতে বলে বা কাজের কোনো কথা বলে, কেন জানি এত ভাল লাগে না? না ভালো লাগে না। এরে মানে বাবা! একটা অনীহা চলে আসছে আরকি। সেটা বিভিন্ন কারণে। এমনিও তো হচ্ছে এখন আ যারাই কাজ করছে আসলে জিনিসটা শুনতে একটু মানে তেতো লাগবে। অনেকের খারাপও লাগতে পারে। ফিল্ম আসলে হাতে গোনা যারাই করছে, সাকিব খানের মানে সাকিব খান বাদে কারো ফিল্মই কিন্তু চলে না। চলে না। একদম সত্যি। যারাই কাজ করছে আমি মনে করি এটা জাস্ট একটা সাইনবোর্ড আরকি। যে না আমি এই সাইনবোর্ড বেচে অন্য কিছু করা। নায়িকা সাইনবোর্ড বিক্রি করে অন্য কিছু। মানে আম এখন এত আগ্রহ নাই দেখো এখন। আমারও না শিকদার সাহেব কেমন লাগে যে একটা মানুষ, একটা নায়িকার বছরে ম্যাক্সিমাম ২টা সিনেমা রিলিজ হচ্ছে। সর্বোচ্চ ১০ লাখ করে ধরলেও ২০ লাখ টাকা তার ইনকাম। মাসে কম করে হলেও ৩ থেকে ৪ লাখ টাকা একটা নায়িকার খরচ আছে। মাসে ৪৮ থেকে ৫০ লাখ টাকা খরচ বছরে। হুম, খুব মুশকিল। আমার এত খরচ নাই। আমি সত্যি কথা আ মানে হিরোইন বলতে বাহিরের মানুষ যেটা বুঝে, পাবলিক যেটা বুঝে, আ হ্যাঁ, করছে অনেকেই খুবই মানে টাকার পিছনে দৌড়াচ্ছে। সেটাই তো উচিত। উম সেটা সেটাই উচিত। সেটাই উচিত কারণ না? যে তোমার এটা বাসা আমি ভাড়া দেয় মানি। না, যে তোমার বাসা ভাড়া দেয় না তার কথার কোনো দাম নেই। আর মানুষ কারে নিয়ে না খারাপ কথা বলে, মানুষ সবাইরে নিয়ে খারাপ কথা রাইট। বলে। এটা কিছু ইস্যু না। হুম। বলুক, কেউ বইলা শান্তি পাবে, কেউ এটা বলাটাকে ক্যাশ করে শান্তি পাবে। শিকদার সাহেব, এই যাদের সাথে অভিনয় করলেন, সবচেয়ে রোমান্টিক লাগছে কাকে? কোন নায়ককে? সবাই ভালো।
মানে যাদের সাথে কাজ করেছি এমন পলিটিশিয়ান আমি জীবনে দেখি নাই। না 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 ওই রকম না ভালো মানে আমার সাথে সবচেয়ে তো দুষ্টু কে? খারাপ দুষ্টু বলবো না তবে উচ্ছল, চঞ্চল। হ্যাঁ শাকিল ভাই ছিল ওকে। মানে ওই শাকিল ভিলেনটা? হ্যাঁ শাকিল রাজ আর কি আচ্ছা। ওনার সাথে কাজ আর করতে সবচেয়ে চুপচাপ কে? সেটা সবচেয়ে একদম ঝিম মারি পড়ে থাকে এরকম কে? মেহেদী ভাই হ্যাঁ? মেহেদী ভাইয়ের সাথে আমার একটা সিনেমাতে কাজ হয়েছে আপনার ওই যে লাস্ট গত বছর আর কি টুকাই সিনেমায় কিন্তু সরি এই সিনেমার নামটা আমি নিতে চাই সুন্দর না তো। নামটা তো মানে নিতে চাও। হিরো আলমের সিনেমা কিন্তু হিরো আলমের সিনেমাতে আমি নিজে কিন্তু ভোকাল দিছি। আচ্ছা কিন্তু ওই ডাবিং সিনেমাতে করছি। হচ্ছে আমার হিরো মেহেদী ভাই আর কি হিরো আলম ভাল কিন্তু লাগে লোকজন। হিরো আলম না হিরো আলম ছেলে হিসেবে অনেক ভালো খুবই আর ভালো। কি ওর ওর বাড়িও তো বগুড়াই হুম। তো তো আপনারা ও ফোন একটা দিলেন কে দাবির কে? থেকে হ্যাঁ হ্যাঁ তো ও একটা দাবির থেকে আর কি আমাকে ফোন দিয়েছিল ও এর আগে অনেকবার ওর কাজে আমাকে নিতে চেয়েছে আমি কেন জানি হচ্ছে কখনো করি নাই কিন্তু ওই সময়টা আর কি এই টুকাই সিনেমায় ডিরেক্টর বাবুল রেজা ভাইকে দিয়ে আমাকে ফোন দেওয়া হয়েছিল যে এইভাবে যে ইরা তুমি আমার দেশি মেয়ে হুম। তো তুমি যদি আমাকে না করো তাহলে এভাবে আর কি যাই হোক, অবশেষে পেমেন্ট কি কাজটা ঠিকঠাক করলাম দিছে সেটা বলেন। হুম টাকা টাকা তাইলে আর কোনো টেনশন নেই। টাকা টাকা দিলে তো হ্যাঁ কাজ জায়েজ আছে। হ্যাঁ টাকা পেয়েছি তো ওইখানে ওই সেটে গিয়ে হচ্ছে আপনার টাকা মেহেদী বাঁচিয়েছে ভাইয়ের কারো সাথে কাছে? হুম অনেক সেটা বেশি। হ্যাঁ 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 সেটা আছে তো ওইটা ফিক্সড ডিপোজিট থাক। ছোট বড় হইলে নাটকেও আছে ফিল্মেও আছে নাটক আর ফিল্ম ২ টা জায়গায় কাজ করলেন। ২ টার সেট কি আলাদা মনে হয় কখনো? যে এটা নাটকের সেট বোঝা যায় এটা সিনেমা। হ্যাঁ তা তো অবশ্যই কি, কি? ওই তো ফিল্মে একটা মানে ঢুকলে বোঝা যায় একটা ফিল্মের সেটে ঢুকছি আপনার যাওয়ার সাথে সাথে ধরেন হিরো আসছে বা হিরোইন আসছে বা ডিরেক্টর আসছে এই সাথে সাথে হচ্ছে আপনার প্রোডাকশন বয়রা ম্যাম আসছে চেয়ার তারপরে এই যে যেখানে যাচ্ছে শর্ট দেওয়ার সময় এই যে ছাতা ধরছে বা কখন আমাদের পানি লাগবে কখন চা লাগবে একটা তুলো তুলো ব্যাপার আছে কিন্তু আমাদের ইয়েতে ফিল্মে। ফিল্মে হ্যাঁ। মানে এটা নাটকে নাই নাটকে আপনার ওই যে গাধা আর খাটনি। মানে দেখা যায় যে শর্ট দিচ্ছেন শর্ট দিয়ে এসে মানে বসার চেয়ারও মানে অনেকেই পায় না আর কি সঠিক। এরকম আর চা তো এটা দূরেই থাক ওই সারাদিন পর একদিন মানে একবেলা হয়তো বা এরকম আর কি তো এই দিক থেকে পার্থক্য আর নাটক কি অনেক বাজেটের মধ্যে করে। হ্যাঁ না আর যেহেতু একটা স্বল্প একটা বাজেট এই কারণে হয়তো বা আর ফিল্ম তো হচ্ছে একটা রাজকীয় রাজকীয় একটা অভিনয় ভাব পার্থক্য থাকে লাগে কোনখানে এই দুটার মধ্যে? ফিল্ম আর নাটকে? হুম কিরকম? না অভিনয় তো অনেকটা হচ্ছে আপনার ক্যারেক্টারটা কি সেটার উপরে আপনি আপনার মানে মতো করে অভিনয় পোট্রে করলেন করার কিন্তু হচ্ছে স্টাইলে? আপনার নাটকে হচ্ছে যেটা যে নাটকে স্ক্রিপ্টটা দেবার পরে অনেক সময় দেখা যায় নিজের মতো করে দুইটা সংলাপ কিন্তু অ্যাড করা যাচ্ছে রাইট। নিজের মতো করে দিতে পারছি আর ফিল্মে হচ্ছে যেটা লেখা আছে ওটা যেহেতু ডাবিং এ মিলাইতে হবে একটু ১৯-২০ হলে তো পরে আর হবে না আমি আমার মতো ইচ্ছে মতো দিলাম বা এসে মানে ডাবিং এ গিয়ে মিললো না সেটা তো হবে না তো এই দিক থেকে তো অবশ্যই পার্থক্য